তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন। এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। শুভেন্দুরে গণধোলাই দেবে কলকাতাবাসী খুব তাড়াতাড়ি। ভারতের পাশ থেকে শুভেন্দু উস্কানি দিচ্ছে। এই ইসকনের ব্যাপারে আমাদের দেশের মধ্যে এত ভয় রয়েছে, এত সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরেও ইসকনকে নিষিদ্ধ করার জন্য বিশেষ করে বিএনপির মহাসচিব যেই ভূমিকাটা রেখেছেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার ইসকন ও চিন্ময়কে নিয়ে নতুন সিদ্ধান্ত, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। বাকিটা আমরা বর্ডারে করব। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। শুভেন্দুরে গণধোলাই দেবে কলকাতাবাসী খুব তাড়াতাড়ি। ভারতের পাশ থেকে শুভেন্দু উস্কানি দিচ্ছে, সীমান্ত বন্ধ করে দেবে। আমি বলি শুভেন্দু, সীমান্ত বন্ধ করো। আপনারা খুব আশ্চর্য হবেন না, শুভেন্দুরে গণধোলাই দেবে কলকাতাবাসী খুব তাড়াতাড়ি। অলরেডি তৃণমূল বলেছে যে শুভেন্দুকে তৃণমূল কংগ্রেস প্রতিহত করবে যদি সীমান্ত বন্ধ করতে চায়। আপনারা যদি সীমান্ত বন্ধই করেন, এইখানে সবাই একসঙ্গে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন ভারতে আমাদের মানুষরা যায় না, বারবার নিউজ হচ্ছে কলকাতার ব্যবসায়ীরা মাছি মারছে, কলকাতার ব্যবসায়ীরা না খেয়ে মরছে। এখন বলেন শুভেন্দুর বিচার আমি করব নাকি কলকাতাবাসী করবে? হিন্দু ভাইরা বলছি ষড়যন্ত্র বন্ধ করতে হবে। হিন্দুদের উচিত, যারা এই হত্যার জড়িত, আমরা নাম বললাম, ভিডিওতে রয়েছে, হিন্দুদের উচিত নিজেরা এদেরকে আটক করে নিজেরাই বিচার করা উচিত ছিল হিন্দুদের। যদি বাঁচতে চান এইটাই একমাত্র সমাধান। আমরা বিচার করব না, হিন্দুদের বিচার হিন্দুদেরকে করতে হবে। আমরা যেটা করব, আমাদের সঙ্গে শত্রুতা করলে আমরা বন্ধুত্ব বন্ধ করব। আমরা একসঙ্গে চলবো না, আপনাদের সঙ্গে খাবো না, আপনাদের কাপড় কিনবো না, আপনাদের দোকানে মিষ্টি কিনবো না। দেখি আপনারা ব্যবসা বাণিজ্য করেন। হাসিনা আপনার প্রিয়, ইউনূস সরকার আপনার অপ্রিয় কেন? ইউনূস সরকার কবে আপনার মাথায় বাড়ি দিয়েছে? 8% হিন্দু 32% চাকরি দখল করে আছে। আমরা কোনোদিন বলেছি ওদেরকে বাদ দাও? কোনোদিন বলেছি 8% হিন্দু কেন 32% চাকরি নিয়েছে? ইসকনের এজেন্ডাই হলো বিভিন্ন দপ্তরে ইসকনের সদস্যদেরকে ঢুকানো। কেমনে 8% হিন্দু 32% হয়েছে আপনারা বুঝতে পারছেন? দীর্ঘ 15-16 বছর হিন্দুদের উপরে কোনো বিএনপি জামাত হামলার কেউ কোনো উদাহরণ দেখাতে পারবে না। কোথাও মাথায় বাড়ি দেওয়া হয় নাই। যত নিপীড়ন করেছে হাসিনা সরকার, কিন্তু হাসিনার বিরুদ্ধে কোনো প্রোগ্রাম করেনি, কারণ হাসিনাকে হিন্দুরা বেকায়দায় ফেলতে চায় নাই। আমার বিষয় হলো, হিন্দু ভাইয়েরা, হাসিনা আপনাদের প্রিয় কেন আর আমরাও প্রিয় কেন? আপনাদেরকে উত্তর দিতে হবে। আমি কবে আপনার মাথায় বাড়ি দিয়েছি আপনি আমাকে অপছন্দ করছেন? হাসিনা আপনার প্রিয়, ইউনূস সরকার আপনার অপ্রিয় কেন? ইউনূস সরকার কবে আপনার মাথায় বাড়ি দিয়েছে বলেন? এত বড় বড় প্রোগ্রাম করে সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছেন। সরকার, ইউনূস সরকার ভিতরে নিয়ে গিয়ে বলেছে মানুষ হিসেবে সবাই যে বিচার পায় আপনারাও সেই বিচার পাবেন। কোন জায়গায় অপছন্দের কাজ হয়েছে আপনাদের সঙ্গে? এরকম করছেন কেন? আপনাদেরকে কি কম দেওয়া হয়েছে? 8% হিন্দু 32% চাকরি দখল করে আছে। আমরা কোনোদিন বলেছি ওদেরকে বাদ দাও? কোনোদিন বলেছি 8% হিন্দু কেন 32% চাকরি নিয়েছে? বলেন কিভাবে নিয়েছেন? মেধায় নিয়েছেন নাকি ষড়যন্ত্র করে নিয়েছেন? বলেন। বলেন, যে ইসকনের কথা বলা হচ্ছে,
ইসকনের এজেন্ডাই হলো বিভিন্ন দপ্তরে দপ্তরে ইসকনের সদস্যদেরকে ঢুকানো। কেমনে 8% হিন্দু 32% হয়েছে আপনারা বুঝতে পারছেন? ন্যায় বিচার প্রত্যাশা করেন, ন্যায় বিচারের কথা শুনবেন। আমরা কেমনি ন্যায় বিচার করব? ভালো করে শোনেন। আপনি লাঠি হাতে নেন, অস্ত্র হাতে নেন, কুপায়ে কুপায়ে সাইফুল ইসলামকে হত্যা করেছেন। আমি বলবো আপনাকে আমি হত্যা করব না, আপনাকে আমি মারবো না, আপনাকে আমি কাটবো না, পুরা রাস্তা ছেড়ে দিয়ে থাকবো, কিন্তু সারাক্ষণ মার খাবো এইরকমও না। আমরা আমাদের ভাইয়েরা সারাক্ষণ ফেসবুকে কমেন্ট করছে যে হিন্দুদের এই সহিংসতার প্রতিবাদে এইটাকে শুধু ইসকন বলার কারণ নাই, এইটাকে শুধুমাত্র হিন্দু জাগরণী মঞ্চ বলার কারণ নাই। এই দুইটা সংগঠন বিলুপ্ত হলে আরেকটা নতুন সংগঠন বানাবে। হিন্দু ভাইরা বলছি ষড়যন্ত্র বন্ধ করতে হবে। আজকে আমাদের ভাইরা আমাদেরকে প্রস্তাব করছে, বলছে হিন্দুরা সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করলে তাদের দোকান থেকে আর মিষ্টি খাবো না, বলছে তাদের দোকান থেকে দই খাবো না, বলছে তাদের দোকান থেকে কাপড় কিনবো না, তাদের দোকানে চুল কাটবো না। এইবার বলেন 8% মানুষ হয়ে 92% মানুষের কাছে ব্যবসা করতেন, বলেন সেই 92% মানুষের ব্যবসা আপনারা ছেড়ে দিবেন কিনা? বলেন ছাড়বেন কিনা? ছাড়বেন কিনা? হিন্দুদের উচিত কি শোনেন হিন্দু ভাইরা যারা এই হত্যার জড়িত, আমরা নাম বললাম, ভিডিওতে রয়েছে, হিন্দুদের উচিত নিজেরা এদেরকে আটক করা, আটক করে নিজেরাই বিচার করা উচিত ছিল হিন্দুদের। যদি বাঁচতে চান এইটাই একমাত্র সমাধান। আমরা বিচার করব না, হিন্দুদের বিচার হিন্দুদেরকে করতে হবে। আমরা যেটা করব, আমাদের সঙ্গে শত্রুতা করলে আমরা বন্ধুত্ব বন্ধ করব, আমরা একসঙ্গে চলবো না, আপনাদের সঙ্গে খাবো না, আপনাদের কাপড় কিনবো না, আপনাদের দোকানে মিষ্টি কিনবো না। দেখি আপনারা ব্যবসা বাণিজ্য করেন। ভারতের পাশ থেকে শুভেন্দু উস্কানি দিচ্ছে সীমান্ত বন্ধ করে দেবে। আমি বলি শুভেন্দু, সীমান্ত বন্ধ করো। দীর্ঘদিন ভারতে আমাদের মানুষরা যায় না, বারবার নিউজ হচ্ছে কলকাতার ব্যবসায়ীরা মাসি মারছে, কলকাতার ব্যবসায়ীরা না খেয়ে মরছে। এখন বলেন শুভেন্দুর বিচার আমি করব নাকি কলকাতাবাসী করবে? ধোলাই দিবেনি শুভেন্দুরে? আপনারা খুব আশ্চর্য হবেন না, শুভেন্দুরে গণধোলাই দিবে কলকাতাবাসী খুব তাড়াতাড়ি। অলরেডি তৃণমূল বলেছে যে শুভেন্দুকে তৃণমূল কংগ্রেস প্রতিহত করবে যদি সীমান্ত বন্ধ করতে চায়। আপনারা যদি সীমান্ত বন্ধই করেন, এইখানে সবাই একসঙ্গে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। কারণ ওই সীমান্ত দিয়ে মাদক দিয়ে ইয়াবা দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করা হয়। আমার এখান থেকে পাট নিয়ে যায়, ওরা পাঠাই হলো মাদক। বুঝতে পেরেছেন তো? আমরা এই যে সাইফুল ইসলামের জন্য জাস্টিস, আমাদের ভাইয়ের জন্য জাস্টিস, এইটা আমরা অব্যাহত রাখবো। আগামীকালকে একই সময়ে জাতীয় প্রেস ক্লাব থেকে মৌন মিছিল অনুষ্ঠিত হবে। মৌন মিছিল আমরা মশাল বানিয়েছিলাম, কিন্তু আমাদের ভিতরের রাগ এবং ক্ষোভকে প্রশমিত করে মশাল ছড়িয়ে আমরা মোমবাতি জ্বালিয়েছি। আমরা উগ্রতাকে প্রশ্রয় দেব না। আগামীকাল মৌন মিছিল হবে এবং এই লড়াই এবং এই সংগ্রাম, এই অহিংস লড়াই আমরা চলতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত হিন্দু ভাইরা তাদের উগ্রতা প্রশমন করবে এবং যতক্ষণ না পর্যন্ত তারা সাইফুল ইসলামের খুনিদেরকে আইনের হাতে নিজেরাই তুলে দেবে। ধন্যবাদ সবাইকে। চিন্ময় কৃষ্ণ দাস এবং ইসকনকে নিয়ে ভারতের মিডিয়াতে, ভারতের পার্লামেন্টে অনেক ঘটনা ঘটেছে। সেটাও শুধু না, একটা বৈঠকের কথা আমরা জানি, জনাব মোদী তার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন বাংলাদেশ ইস্যুতে, এবং তার সাথে যুক্ত করতেই হবে শেখ হাসিনার একটা অফিসিয়াল বিবৃতি আমাদের সামনে এসছে। এটাও ভারতে ঘটা ঘটনা হিসাবে আমরা দেখব এবং ভারতের আচরণ হিসাবেই দেখব। প্রশ্ন হচ্ছে, ভারতের এত রকম কিছু করার আসলে কারণটা কি? তারা কি সরকারের বিরুদ্ধে একটা খুব কঠোর পরিস্থিতি তৈরি করতে চাইছে, একটা কঠোর অবস্থান বা পদক্ষেপ নিতে চাইছে? এই প্রশ্নগুলো আমাদের সামনে
হাজির হবে। ভারতের মিডিয়াতে কি আলাপ হয়েছে, আমি গতকাল সারাদিন ভারতের বিভিন্ন টিভি চ্যানেল, পত্রপত্রিকাগুলোর এখন ইউটিউব আছে যেগুলোতে টক শো হচ্ছে প্রচুর, সেগুলো দেখার চেষ্টা করলাম, পত্রপত্রিকা পড়ার চেষ্টা করলাম, দেখলাম বাংলাদেশময় হয়ে আছে। এবং বাংলাদেশময় মানে হচ্ছে বলাই বাহুল্য, এগুলো হিন্দু সম্প্রদায়, ইসকন এবং চিন্ময় প্রভু তাকে নিয়ে। ওই জায়গায় যাওয়ার আগে কি কি বিষয় আলোচনা হয়েছে সেগুলো নিয়ে বলবো। তার আগে শেখ হাসিনার বিবৃতিটা একটু পড়তে চাই, এবং এটা একটা অফিসিয়াল বিবৃতি। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হচ্ছে এরকম হেডলাইন, আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিবৃতি। এখানে আইনজীবী হত্যা করা নিয়ে তিনি শাস্তির আহ্বান জানিয়েছেন, এটুকু জানাতেই হয়। কত আইনের শাসন তিনি নিশ্চিত করেছেন আমাদের সব জানা আছে, সব মনে আছে। তারপর তিনি বলছেন, অসাংবিধানিক ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের নাকি তারও শাস্তি দেবেন। আচ্ছা, এরপর এর মধ্যে অনেক ব্যর্থতা, দাম কমাতে পারে নাই, আইন শৃঙ্খলা ভালো নাই, ইত্যাদি ইত্যাদি, জীবনের নিরাপত্তা দিতে পারেনি, এগুলো বলেছেন। কিন্তু এরপর সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে, ইতিপূর্বে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জন্মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারপর তীব্র আওয়ামী লীগের লোকজনের উপর এটা সেটা হয়েছে বলে তিনি আওয়াজ তুলছেন। এটা হচ্ছে তার অফিসিয়াল বিবৃতি, যেখানে তিনি ইসকনের ওই নেতা, ইসকন মানে বহিষ্কৃত, এটা নিয়েও আবার কনফিউশন আছে, বহিষ্কৃত একটা খেলা হচ্ছে, সেটাও সঠিক কি বেঠিক এটা নিয়েও নানান আলাপ তর্ক আছে। ভারতের মিডিয়ার আলোচনা, এবং ভারতের মিডিয়াতে শেখ হাসিনা যে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে এই কথাটাও বলা হয়েছে যে তাদের সেই নেতার বিরুদ্ধে শেখ হাসিনা মানে গ্রেফতারের বিরুদ্ধে নিন্দা করে শেখ হাসিনা স্টেটমেন্ট, এটা ফলাও করে বেশ কয়েকটা জায়গায় আমি বলতে শুনেছি। কি কি ছিল? বাংলাদেশকে যতভাবে নেগেটিভলি পোর্ট্রে করা যায় সব এলিমেন্ট ওখানে ছিল। ইসকনকে নিষিদ্ধ চাওয়া হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ সমন্বয়কদের একজন, তার বক্তব্য প্রচার করা হচ্ছে। নট অনলি দ্যাট, আমাদের অ্যাটর্নি জেনারেল ইসকনকে নিয়ে কি বলেছেন সেটার আলাপ এসছে, সেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে, মিথ্যে অভিযোগ বলে বলা হচ্ছে। একটা মিছিলের ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে, যেখানে বলতে শোনা যায় যে একটা দুটো ইসকন ধরে ধরে জবাই কর, এই ধরনের বাক্য। ভিডিওটা যেটা দেখিয়েছেন সেখানে এটা শোনা যায়, অনেকগুলো চ্যানেলে এটা শোনানো হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি মিছিলের বক্তব্য বা স্লোগানকে খুব গুরুত্ব দিয়ে ধরা যাবে না বলে কেউ কেউ বলছেন, কিন্তু আমি মনে করি মিছিলের বক্তব্যগুলোকে আসলে ধর্তব্যের মধ্যে নেওয়া উচিত, এবং মিছিলে সবকিছু বলে ফেলা ঠিকও না, এটা একেবারে শিওর। কারণ আমরা শাহবাগের সেই গণজাগরণ মঞ্চের কথা বলতে পারি, যখন ফাঁসি 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 চাই বলা হচ্ছিল স্লোগানে, এটাকে যে স্লোগান হিসেবে দেখা হয়নি, আমরা এটাকে এভাবেই তখন ইন্টারপ্রিট করেছিলাম রাইটলি অনেকেই, যেটা চাপিয়ে দেয় দেশের বিচার ব্যবস্থার বাইরে। যদিও ফাঁসি চাওয়াই যায়, আমরা স্লোগানে এগুলো ব্যবহার করি, কিন্তু এগুলোর ব্যাপারে একটু সতর্ক থাকা দরকার। তো এই ধরনের স্লোগান না হওয়াই উচিত। আর কি হয়েছে? আর হয়েছে জনাব চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে তারা ইসকনের নেতা হিসাবে, ইসকনের মঙ্ক হিসাবে, ইসকনের গুরু হিসাবে মানে সামনে আনতে চাইছেন। এবং ন্যারেটিভটা খুব সিম্পল। কেন ইসকন? কারণ তাদের হিসাবে ইসকন কোনো রকম কোনো জঙ্গি বা এক্সট্রিমিস্ট সংগঠন নয়, রাদার তারা একটা সেবাদানকারী প্রতিষ্ঠান। ইসকন মানুষজনকে খাওয়ায়, এবং পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সম্ভবত চ্যারিটেবল খাবারের ওখানেই শুনলাম কোনো একটা জায়গায় সরবরাহকারী তারা। শুধু সেটা না, তাদের স্কুল আছে, তাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাদের উপাসনালয় আছে, তারা বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। তারা ভারতের বিভিন্ন দুর্যোগের উদাহরণ দিয়ে দেখাচ্ছেন এখানে ইসকন কাজ করে। সো এইরকম একটা মহৎ সংগঠনের একজন মঙ্ককে শুধুমাত্র হিন্দুদের স্বার্থ রক্ষার কথা বলার জন্য গ্রেফতার করা হয়েছে। দ্যাট ইজ দেয়ার ন্যারেটিভ। এটা ক্রমাগত বলার চেষ্টা করেছে, এবং গতকাল একটা ভিডিওতে বলেছে, এবং আমি আবারও বলতে চাই, বাংলাদেশের ইসকনকে এটা ক্ল্যারিফাই করতে হবে, যেহেতু তারা অলরেডি বলেছেন যে জনাব চিন্ময় বহিষ্কৃত হয়েছেন এবং একটা শিশু যৌন নির্যাতনের অভিযোগে। তাদেরকে বলতে হবে, এবং ভারতের এই যে যাবতীয় ডিসইনফরমেশন তারা ভারত ছড়াচ্ছে সমানে, সেটার প্রতিবাদ একজন বাংলাদেশী হিসাবে করতে হবে। ইসকন বাংলাদেশের সদস্যরা বাংলাদেশী মানুষ, তার রাষ্ট্রের
ক্ষতি হচ্ছে, তার রাষ্ট্রের ইমেজ নষ্ট করার চেষ্টা হচ্ছে। এটা আমরা যেমন বলছি, ইসকন যদি এই দেশকে অন করে তাদেরকে ওই কাজটা করতে হবে, ইউ মাস্ট ডু দ্যাট। কিন্তু এটা ক্রমাগত মানে ইসকন হিসাবেই সামনে আনা হচ্ছে এবং ইসকন নিয়ে নানান কথাবার্তা বলা হচ্ছে, এই ঢালটা ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং আমরা এটা নিয়ে খেয়াল করব। আর কি কি হয়েছে? আমেরিকাকে গালিগালাজ করা হচ্ছে। আমি দেখলাম অনেকগুলো চ্যানেল আমেরিকা মানবাধিকার নিয়ে খুব কথা বলে, বিশেষ করে বাইডেন প্রশাসন তো বলেই, এবং ডক্টর ইউনূসের সাথে এখন খাতির আছে বলেই কি তারা কিছু বলছে না, তারা তো এর উপরে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। কেউ কেউ আবার ইন্ডিয়ান ডায়াসপোরা যারা আমেরিকাতে আছে তারা কেউ কেউ স্যাংশনের আলাপ তুলছেন, সেই কথাবার্তা বলছেন। এবং কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে, রীতিমতো পিটিআই ওই নিউজ করেছিল যে একজন ইন্ডিয়ান আমেরিকান ডাক্তার বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশনের প্রস্তুতি নেওয়ার শুরু করছেন, যদি ট্রাম্প যখন ক্ষমতার বিরুদ্ধে গার্মেন্টে স্যাংশন দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি তারা বলছেন। ভারতের পার্লামেন্টে রাজ্যসভা তাদের উচ্চকক্ষে আলাপ এসেছিল, একজন দুজন এমপি বাংলাদেশে যা ঘটছে সেটার ব্যাপারে ব্যাখ্যা চাইছিলেন। তখন তাদের উপপররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তিনি বলেছেন যে এই উদ্বেগের কথা তারা জানিয়েছেন, বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে যা যা সমস্যা হচ্ছে সেটা নিয়ে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নিতে বলেছেন, তাদের উদ্বেগ জানিয়েছেন, কিন্তু এই দায়িত্ব প্রাইমারিলি বাংলাদেশ সরকারের। কিন্তু মজার ব্যাপার, এইটা নিয়েও বিভিন্ন মিডিয়াতে সরকারকে বা পার্লামেন্ট সদস্যদেরকে তুলোধনা করা হচ্ছে। তুলোধনা দুই তিনটায় আমি দেখলাম, তাদের বক্তব্য হচ্ছে এরকম যে এটা সর্বদলীয় একটা রেজলিউশন নেওয়া উচিত ছিল, বাংলাদেশকে কঠোর নিন্দা জানিয়ে রেজলিউশন নেওয়া দরকার ছিল, সেটা নেয় নাই, এবং তারা হিন্দুদের ব্যাপারে যথেষ্ট সিরিয়াস না এটা বলেও স্ট্রংলি কন্ডেম করছেন কেউ কেউ। আবার কেউ কেউ এমনও বলছেন যে শুধুমাত্র সব নিন্দা বা বক্তব্য দিলে হবে না, অন্তত দুটো চ্যানেল আমি দেখেছি বাংলাদেশের বিরুদ্ধে আর কি কি করা যেতে পারে। এর মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে ভারত তার লেভারেজ কি কি আছে, কি কি বিষয় দিয়ে বাংলাদেশের উপরে চাপ তৈরি করতে পারে সেসব আলোচনা এসছে। বাংলাদেশের উপরে স্যাংশন দেওয়া যায় কিনা আমি দেখলাম, হ্যাঁ কেউ কেউ বলছেন স্যাংশন দেওয়া যায়, এবং রীতিমতো বের করা হয়ে গেছে আমাদের ট্রেড কত, আমরা কত 13, 14, 15 বিলিয়ন ডলার ইম্পোর্ট করি, আমরা মাত্র $1.5 বিলিয়ন বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়। সুতরাং যদি ঝামেলা করে 1.5 বিলিয়ন হলে নাই, হিসাব দেখাচ্ছেন বসে বসে, এবং কোনখানে স্যাংশন দেওয়া হবে সেই আলাপও তুলেছেন। একজন দেখলাম বলছেন যে বাংলাদেশের তার গুরুত্বপূর্ণ একটা র ম্যাটেরিয়াল ইন্ডিয়া থেকে নেয়, সেটা হচ্ছে কটন। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি খুব সিরিয়াসলি এটার উপরে ডিপেন্ডেন্ট, $2 বিলিয়ন মতো কটন এখান থেকে ভারত থেকে বাংলাদেশে যায়, সেটা যদি বন্ধ করে দেয় বাংলাদেশের গার্মেন্ট ওনার ইন্ডাস্ট্রির 12টা বেজে যাবে, বাংলাদেশ তখন চাপে পড়ে অনেক কিছু করতে হবে। নট অনলি দ্যাট, আমাদের $1.5 বিলিয়ন মতো পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমরা ভারত থেকে আনি, সেগুলো বন্ধ করে দেওয়ার কথা ভাবা যেতে পারে। আমার মনে পড়ে বাংলাদেশ যখন ভারত থেকে এটা ইম্পোর্ট করা চুক্তি করে, পাইপলাইন করে বা অন্যান্য ক্ষেত্রে চুক্তি করে, তখন আমার একটা ফেসবুকে একটা স্টেটাসে লিখেছিলাম, তখন আমার ইউটিউব ছিল না, থাকলে সেখানেই কথা বলতাম। তো স্টেটাসে লিখেছিলাম এটা একটা খুব ভুল সিদ্ধান্ত হচ্ছে, বাজে সিদ্ধান্ত হচ্ছে, ভুল না, ওটা জেনে শুনেই করেছে, বাজে সিদ্ধান্ত হচ্ছে। কারণ ভারতের উপরে আমাদের পেট্রোলিয়াম টাইপের খুবই স্ট্র্যাটেজিক পণ্য নিয়ে খুব বড় ডিপেন্ডেন্স ভালো কিছু না, এবং আমাদের বিদ্যুতেও এই কাজটা অনেকটুকু হয়েছিল, আমাদের এই ব্যাপারে সতর্ক থাকা দরকার। যাই হোক, এই কথাবার্তাগুলো সমানে এসছে। আবার কেউ কেউ বলছেন যে এত সহজেই দিয়ে দেওয়া যায় না, এখানে অনেকগুলো আন্তর্জাতিক রীতিনীতি আছে, ব্যবসায়িক চুক্তির প্রশ্ন আছে, এইসব আলাপ তারা সমানে করছেন। কিন্তু যেটা বুঝলাম, তাদের যে টোন, সেই টোনটা ভয়ঙ্কর ছিল, এবং সেটার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। টকশোগুলোতে কোনোটাতে বাংলাদেশের কাউকে ডাকা হয়েছিল, 2-1 সাংবাদিককে, এবং তাদের 4-5 জনের মাঝখানে বাংলাদেশের একজন, এবং বাংলাদেশের যিনি থাকেন তাকে সাধারণত খুব বেশি কথা বলতে দেওয়া হচ্ছিল না। মানে আমার 71 টিভি মনে হচ্ছিল, ডাকা হচ্ছে কিন্তু কথা বলতে দেওয়া হচ্ছে না। অ্যাঙ্কার সহ সবাই, অ্যাঙ্কারও 71 টিভির অ্যাঙ্কারদের মতো, একেবারে প্রায় সব ক্ষেত্রে অলমোস্ট কোনো ডিফারেন্স নাই। সো এই ধরনের প্রোপাগান্ডা ভারত সরকার চালাচ্ছে, ভারতের মিডিয়াগুলো চালাচ্ছে, এবং ভারতের মিডিয়াগুলোকে আমরা হাতে গোনা 2-1 এক্সেপশন বাদে এগুলো সবগুলো আসলে গদি মিডিয়া, ভারতের মেইন স্ট্রিম। আমি আবারও বলি, আমি যত কথা বললাম এগুলো কোনোটা রিপাবলিকের কথা বলি না, ময়ূক বা অর্ণব কি বলছেন, অর্ণব গোস্বামী, আমি সেটাও দেখার চেষ্টা করলাম, কিন্তু ওগুলোকে ছাড় দিয়ে বলছি। বাকি একেবারে আমরা যত মিডিয়াগুলোকে ভারতের প্রতিষ্ঠিত হিসাবে চিনি, সবাই একই ঢঙে একই উত্তেজনাকর ভঙ্গিতে কথা বলছেন। এটা খুব জরুরি। আপনারা যে কেউ যে কোনো একটা খুলে দেখুন, যে কোনো জায়গা থেকে দেখবেন কি ধরনের কি ঢঙে তারা কথা বলছেন।
আমরা এটা ধারণা করতে পারি এটা খুব ভয়ঙ্কর আমার কাছে মনে হচ্ছে, কারণ তারা চাইছেন তাদের যে ডোমেস্টিক অডিয়েন্স আছে, ভারতের লোকজনকে, ভারতের হিন্দু সম্প্রদায়, ওদের হিন্দু সম্প্রদায়ের মানুষই প্রধান, তাদের মধ্যে এই ন্যারেটিভ তারা এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে কি ভয়ঙ্কর অত্যাচার নির্যাতন হচ্ছে, বাড়িঘরে আগুন নাকি এখনো জ্বালানো হচ্ছে, হত্যা হচ্ছে, অনেক নারীকে নাকি ধর্ষণ করা হচ্ছে এখনো, এভাবে মানে আগে তো হয়েছেই এখনো হচ্ছে, এই ধরনের অভিযোগ। আমি মনে করতে পারি না বাংলাদেশে কিছু আক্রমণের কথা আমরা জানি, কিন্তু বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ ধর্ষণের অভিযোগ করেছেন 5 আগস্টের পর আমি আমার চোখে অন্তত পড়িনি, কিন্তু এসব অভিযোগও খুব স্পষ্টভাবে করছেন অনেকগুলো মিডিয়াতে। সো আমরা বুঝতে পারি অনেক হামলার তুলনায় ধর্ষণের একটা আলাদা ইম্প্যাক্ট আছে, সেটাও আনা হচ্ছে, মানে ভারতের লোকজনকে খেপিয়ে তোলা হচ্ছে যাতে ভারতের লোকজন সরকারের উপরে চাপ তৈরি করে বাংলাদেশের প্রতি আরো টাফ হওয়ার জন্য। এটা খুব স্পষ্টভাবে গতকাল দেখা গেল, কোনো সন্দেহ নেই। এবং শুরুতে যে কথাটা বলেছিলাম যে শেখ হাসিনার ফর্মাল স্টেটমেন্ট, আমরা খেয়াল করবো শেখ হাসিনা কতগুলো ফোন কল লিক করাচ্ছেন, ইচ্ছে করে ছাড়তে বলছেন রেকর্ড করিয়ে, সেটার একটা ডাইমেনশন আছে যে তার কাছে তো ফোন টোন আছে, উনি কথা বলে ছেড়ে দিয়েছেন, আমরা কিছু জানি না, কিন্তু উনি অনেকদিন পর আবার একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিলেন যেখানে ওই নেতাকে জনাব চিন্ময়কে গ্রেফতার করা নিয়ে তিনি কঠোর ভাষায় বর্তমান সরকারের সমালোচনা করেছেন। সুতরাং এটাও ভারতের একটা মেসেজ, কারণ ডক্টর ইউনূস খুব স্পষ্টভাবে রিপিটেডলি বলেছেন, আগে পিটিআই কে বলেছেন, পরবর্তীতে আরো মিডিয়া যেমন আল জাজিরার সাথেও বলেছেন উনি চান না কখনোই শেখ হাসিনা ভারতে থাকতে পারেন, তাকে ডাকার আগ পর্যন্ত, কিন্তু তিনি বসে বসে এই ধরনের স্টেটমেন্ট দেবেন এবং বাংলাদেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন, সেটা পছন্দ করবেন না। কিন্তু শেখ হাসিনা এবার একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে, তার মানে এটা জেনুইনলি একটা অফিসিয়াল স্টেটমেন্ট, এবং ভারতও আসলে ডক্টর ইউনূস ওই কথাটাকে অবাধ্য করে তাকে পাল্টা কিছু দেখানোর জন্য এই কাজটা করেছে। তো এটাকে আমরা ওটার সাথে মিলিয়ে দেখব। তো সার্বিকভাবে ভারতের ভেতরে, ভারতের অভ্যন্তরে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এটা আমাদের সতর্কভাবে দেখা দরকার। এবং এই মুহূর্তে আমরা বিশ্বাস করি, আশা করি আমাদের নিজেদের মধ্যকার ঐক্য, সলিডারিটি থাকা খুব জরুরি। এর মধ্যেই বিএনপি সরকারের সাথে দেখা করেছে, জামায়াত দেখা করেছে, সবাই ঐক্যের কথা বলছে, এবং সরকারের দিক থেকেই আসলে এই চেষ্টাগুলো ক্রমাগত হয়ে যেতে হবে। এটা শুধুমাত্র এই সংকটের সময় না, যে কোনো সময় আমাদের একটা নির্বাচনের মাধ্যমে একটা ট্রু গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সরকার এবং এই দেশের সব মানুষ, রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি, ছাত্ররা সবাই মিলে একটা কম্বাইন্ড ঐক্যের জায়গা তৈরি করবেন, যাতে ভারত চেষ্টা করলে এই ধরনের ষড়যন্ত্র সহজে সফল না হয়। আমাদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে। আমরা কেউ পাত্তা দেই না, ভারতের মতো গদি মিডিয়া বললে কি আসে যায়। এই ইসকনের ব্যাপারে আমাদের দেশের মধ্যে এত ভয় রয়েছে, এত সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরেও ইসকনকে নিষিদ্ধ করার জন্য বিশেষ করে বিএনপির মহাসচিব যেই ভূমিকাটা রেখেছেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করেছেন। আপনি যদি বর্ডার খুলেও দেন বা আপনি যদি স্বীকার করে নেন যে বাংলাদেশটা ভারতের একটা অঙ্গরাজ্য, তারপরও ভারত এসে বলবে যে বাইতুল মোকাররম এখানে একটা মন্দির ছিল। কয়েকদিন ধরে আমরা এই বিষয়টা নিয়ে আপনাদের বিভিন্ন টকশো শুনি, কিন্তু আমরা বিশেষ করে হিন্দুদের নেতাদের আপনি আনেন বা বিভিন্ন টকশোতে শুন যে এরা যে ইসকন নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে যে কথা বলে, একটাও কোনোভাবে মিল পায় না। যেমন গতদিন গোবিন্দ দা এবং আমাদের খুলনার এক নেতা এটা নিয়ে টকশোতে গন্ডগোল, ইনি বলছে আপনি দায় নেবেন, উনি বলছে এটা আপনি দায় নেবেন, ঠিক আছে, মানে নিজেরাই টকশোতে গন্ডল বাঁধিয়ে দিছে। এবং ইসকন নিয়ে পর্যন্ত যে মানে বিভিন্ন বক্তব্য আসছে, আমরা আসলে এটা নিয়ে কনফিউজড। আর আমি এটা বলতে চাই বা এটাই সতর্ক করতে চাই যে আমাদের চারিপাশে ভারত আছে, তার মানে আপনি ভারতের পেটের মধ্যে আছেন। সুতরাং পেটের মধ্যে যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু আপনার বাথরুমে দৌড়াতে মানে জীবন শেষ। সুতরাং ভারতকে এটাও মনে রাখতে হবে, বা যারা হিন্দু সম্প্রদায় আমাদের বন্ধুরা আছে, যে আমাদের যে 1000 বছরের সমৃদ্ধি যে বাংলাদেশ, এটা যেন নষ্ট হয়, তারা যেন সতর্ক হয়। বিশেষ করে আমি প্রবাসী, আমার রুমে 8 বছর একজন হিন্দু ছিল এবং তার জন্য আমি 8 বছর গরুর মাংস খাইনি, যেহেতু সে আমার সাথে থাকে। মানে আমার মানে মুসলমান বন্ধু হচ্ছে, হিন্দু বন্ধুই বেশি। কলকাতা বারাসাত নগরের নবাবপুরের এক দাদাও ছিল, তিনি আমার রুমে আসতো, তারপর রুমে আমি যেতাম, ঠিক আছে। এই সম্প্রীতি বজায় থাকে, এই জন্য আমি আমার সকল হিন্দু ভাই বন্ধুদের অনুরোধ করবো যে আপনারা সচেতন হবেন এবং এই ফাঁদে পা দেবেন না, আমাদের ঐতিহ্যের মধ্যে ধরে রাখা যায়। আসসালামু আলাইকুম। সমেন ভৌমিক।
আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে মেজর জেনারেল ফজলুর রহমান স্যারের কাছে, যে স্যার, আচ্ছা বাংলাদেশে ইসকন কেন নিষিদ্ধ হচ্ছে না, মানে সমস্যাটা কোথায়? কারণ হচ্ছে আমি 2 ঘন্টা আগে changeTV.com এর একটা হচ্ছে সংবাদ শুনলাম, সেখানে উনি বললো আর কি, যে সাংবাদিক মানিক ভাই বললো যে বিএনপি নাকি ইসকনের পক্ষে, বিএনপি চায় না ইসকন বাংলাদেশে নিষিদ্ধ হোক। তো বাংলাদেশে যদি 90% মানুষ চায় ইসকন নিষিদ্ধ করতে, তাহলে বাংলাদেশের ইউনূস সরকার এবং বিএনপি যদি না চায় যে ইসকন বাংলাদেশে নিষিদ্ধ হোক, তাহলে কি বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হবে? বাংলাদেশে কেন ইসকনকে নিষিদ্ধ করতে পারতেছে না? ধন্যবাদ। ধন্যবাদ। এমডি ওবায়দুল ইসলাম বলুন। ওবায়দুল ইসলাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? আমি সিঙ্গাপুর থেকে বলছি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বাংলাদেশের নীলফামারী জেলা। তো আমার নীলফামারী জেলায় আমি সকলের অবগতির জন্য জানাতে হচ্ছি, আমার নীলফামারী জেলা বাংলাদেশ যেবারে 2টা জামাতের 2টা আসন ছিল, মাত্র 2টা আসন পাইছিল, সেবারেও আমার নীলফামারীর একটা জেলা। তো জামাত অধ্যুষিত এলাকা আমার এলাকায়। তো এই হাসিনার ফ্যাসিস্টের 3বারের একটা এমপি সেখানে ছিল, 3 টার্ম থেকে এমপি। তো আমার এলাকায় একজন জমিদার ছিল আর কি, উনি ইতিপূর্বে জমিদার। আমি যে গভর্নমেন্ট হাই স্কুল থেকে লেখাপড়া করছি, সেই হাই স্কুলটাও ওনাদের দেওয়া জমি। মানে উনি অনেক প্রভাবশালী একজন জমিদার বংশের লোক। 5 টার্ম উনি চেয়ারম্যান ছিল ওই এলাকার। উনি মারা গেছে। এবারে ওনার ছেলে নির্বাচন করছে, মানে ইউনিয়ন পরিষদের নির্বাচন। ইভেন তার প্রতিদ্বন্দ্বী ছিল এমপির আপন ভাইস্টা। তো এমপির যে আপন ভাইস্টা, সে কিন্তু মাদক ব্যবসা, গরু চোরাচালান, ভারতের গরু চোরাচালান, সবকিছু থেকে সব ব্যবসাই করতো। যত মাদক, গাঞ্জা, ফেন্সিডিল, এই ব্যবসা করতো। একটা ভোটও পাওয়ার অধিকার সে রাখে না। তো এলাকা জামাতের এলাকা, সেই জামাতের এলাকায় আওয়ামী লীগের বিপরীতে ওই হিন্দু জমিদারের যে নাতি, উনি জমিদারের নাতি হবেন, ওনাকে ভোট দিছে, প্রচুর ভোট পেয়েছে। কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের লীগের ওই ওই ভদ্রলোককে, তার আপন ভাইস্তাকে, মানে ওই হিন্দু ওই ভদ্রলোককে মেরে এর ভাইস্তাকে উইন করে দিছে। তো আজকে এই ফ্যাসিস্টের কাছেই হিন্দুরা নিরাপদ নয়। আজকে আমরা আমার মনে পড়ে, আজও মনে পড়ে, আমাদের ঈদের উৎসব আমরা একদিনে পালন করি, কিন্তু আমাদের এলাকায় হিন্দুদের যে আপনার পূজা হতো, আমরা ওই পূজাগুলোকে ঈদ মনে করতাম। এত সুন্দর। আজকে 15 বছরের আগে যে দিনগুলো ছিল, হিন্দুদের সাথে যে একটা আমাদের যে একটা ইয়া ছিল, মানে যাতায়াত প্রতি, মানে আমরা মনে করতাম যে সেদিন আমাদের ঈদ, আমরা 3 দিন উৎসবকে আপনারা উপভোগ করতেন, সেই দিন কি এখন নাই? আপনার আফসোস। জি ধন্যবাদ। জি মুর্তজা আলী এখন নেই। জি জনাব মুর্তজা আলী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি সম্মানিত সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি সম্মানিত আলোচক বৃন্দর কাছে একটা বিষয় জানতে চাই, যে হোলি আর্টিজেনে হামলা করেছে এরকম একজন ব্যক্তি ডক্টর জাকির নায়েকের ফলোয়ার ছিল, সেই কারণে পিস টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখন ইসকন বাংলাদেশের মধ্যে এত জঘন্য একটা কাজ করতেছে, এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর উপরে তাদের এই সন্ত্রাসী কার্যক্রম আক্রমণ করছে, বাংলাদেশ সার্বভৌমত্বের উপর আঘাত এনেছে, এবং সরাসরি এর কোনো প্রতিকার না হওয়াতে, রাষ্ট্র কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে আইনজীবীর উপরে আদালতের হামলা করেছে। এইরকম আরো অনেক ঘটনা আমরা দেখছি। এই চট্টগ্রামের মধ্যে কয়েক মাস আগে 5 আগস্টের পূর্বে চট্টগ্রামে একটা নৌ মুসলিম ফ্যামিলির জামিনের বিষয় নিয়ে ইসকন সন্ত্রাসীরা পুলিশের সামনে প্রকাশ্যে একটা মুসলিম ধরে ধরে জবাই করে, সেটা আমার কাছে ভিডিও আছে। এরকম সন্ত্রাসী স্লোগান দিয়েছে। এই ইসকনের ব্যাপারে আমাদের দেশের মধ্যে এত ভয় রয়েছে, এত সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরেও ইসকনকে নিষিদ্ধ করার জন্য বিশেষ করে বিএনপির মহাসচিব যেই ভূমিকাটা রেখেছেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করেছেন তার বক্তব্যে। কেন ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা যাবে না, এটার কারণটা কি? এত কিছু করার পরে। ধন্যবাদ জনাব আবু সাইদ। আর
যে আবু সাইদ, ঠিক আছে মর্তুজা আলী, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, লম্বা হয়ে গেছে, ধন্যবাদ। আমার আরেক কয়েকজন আছে, শেষ করতে হবে। জনাব আবু সাইদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকে আলোচক বিন্দুদের। ঠাকুর ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি, স্পষ্ট শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি, ভারতকে শুধু সহমর্মিতা না, আপনি যদি বর্ডার খুলেও দেন বা আপনি যদি স্বীকার করে নেন যে বাংলাদেশটা ভারতের একটা অঙ্গরাজ্য, তারপরও ভারত এসে বলবে যে বাইতুল মোকাররম এখানে একটা মন্দির ছিল। কারণ নরেন্দ্র মোদীর উত্থানই হয়েছে এই জঙ্গি তত্ত্ব দিয়ে। সে দাঙ্গা লাগিয়ে নেতা হয়েছে এবং বাবরি মসজিদ ভেঙে সে রাষ্ট্র ক্ষমতায় আসছে। আবার বাবরি মসজিদ পুনরায় আবার ভেঙে মন্দির করছে। এখন আবার বাংলাদেশে যেহেতু মুসলমানরা সহনশীল, মুসলমানরা তার রাজনীতি বুঝতে পারছে, কারণ সরকার না চাইলে কোনো জায়গা দাঙ্গা হয় না। অন্য দেশের থেকে একটা দেশের ভিতরে দাঙ্গা লাগান এতটা সহজ না। যখন 93-তে দাঙ্গা লাগছে, পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগে নাই, তখন পশ্চিমবঙ্গে সরকার বলছে যে আসলে কি সরকার না চাইলে কোথাও দাঙ্গা লাগে না। এই জন্য বর্তমানে সরকার চাইতেছে না যে হিন্দু মুসলিম দাঙ্গা লাগুক, দাঙ্গা লাগবে না। এই জন্য সে তার রয়্যাল এজেন্ট দিয়ে পারতেছে না, ইসকন দিয়েও পারতেছে না। এখন সে তার নিজের দেশে আবার একটা প্ল্যান নিয়েছে, সে ওখানে যে মুসলিমদের যে একটা মাজার, সেখানে আবার নতুন করে ওখানে নাকি মন্দির আছে, এ নিয়ে ওখানে আবার একটা মামলা হয়েছে। সেই মামলায় আবার তদন্তের রায় আসছে। গতদিন না আজকে খবর 4 জন লোক মারা গেছে। বাংলাদেশের কোন মিডিয়া কেন এগুলো প্রচার করে না? বিশ্ব মিডিয়া, আমাদের তো সারা পৃথিবীতে বাঙালি আছে, তারা যদি ইসকন দিয়ে সারা পৃথিবীতে পৌঁছাইতে পারে, তাদের শুভেন্দু যে একটা সরকারের কিছু না, একজন এমপিও না, সে নাথিং একটা লোক, সে বিজেপির বিরোধী দলের। ধন্যবাদ আপনাকে। জনাব আনোয়ার বলুন। জনাব আনোয়ার শুনতে পাচ্ছেন? কে জুয়েল, শেষ প্রশ্ন করতে প্লিজ। একটু আনমিউট করতে হবে। জি, শোনা যাচ্ছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। সাগর ভাই, আমি আমাদের এখানে একজন ফাউন্ডিং ফাদার আছেন, আমি মনে করি যারা আমাদের জন্য যুদ্ধ করছেন তারা সবাই ফাউন্ডিং ফাদার। স্যার লেফটেন্যান্ট ফজলুর রহমান স্যারকে সালাম জানাই। স্যার সিনেমা সাইদ আছেন, বাকি উমর ফারুক স্যারকে আমি আসলে তেমন চিনি না। আমাদের যে ফাউন্ডিং ফাদার, ওদেরকে আমরা স্যালুট জানাই। ওরা যুদ্ধ করছে আমাদের দেশটা, তাদের জন্য আমাদের সম্মান চিরদিন। আমরা যতদিন বাংলাদেশ থাকবো ততদিন। আমি একটু যদি সময় জেনারেট কথা বলি, হিন্দুরা আমাদের এই সমাজের একটা অংশ। যে অংশটা কি, আমাদের যখন চুলটা বড় হয়ে যায়, আমি নাপিতের কাছে যাই। আপনি বিশ্বাস করেন সাগর ভাই, আমার এলাকাতে গতকাল একটা হিন্দু, আমাদের এখানে মুসলমানরা বলছে আমরা কোনো হিন্দুর দোকানে যাবো না, যেহেতু হিন্দুরা আমাদের বিরুদ্ধে দাঁড়াই গেছে, তাহলে তুমি তোমার ব্যবসা করো, হিন্দুদেরকে নিয়ে করো। সে কান্নাকাটি করতেছে, না ভাই আমি এদের সাথে নাই, আমাকে বাঁচান, আমার ছেলে মেয়ে এই রুটি যদি খায়। তাহলে আমি মুসলমান যদি হিন্দুর দোকানে চুল না কাটি, তার ছেলে মেয়ে না খাই থাকে। আমি যদি মুসলমান হিন্দুর থেকে মাছ না কিনি, তার ছেলে মেয়ে না খাই থাকে। আমি মুসলমান আমার জামাটা যদি হিন্দুর কাছে লন্ড্রি করতে না দিই, তার ছেলে মেয়ে না খাই থাকে। এরা হচ্ছে আমাদের সমাজের একটা অংশ। এই নিরীহ হিন্দুদেরকে নিয়ে কিছু একেবারে সন্ত্রাসী একবার উদ্দেশ্যভাবে দেশটাকে একটা উলুট পালট করার জন্য পায়তারা করছে। নরেন্দ্র দাদা থাকলে খুব ভালো হইতো। নরেন্দ্র দাদা একজন দেশপ্রেমিক, আমি নরেন্দ্র দাদার সালাম জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আমি নরেন্দ্র দাদার বলবো, আমাদের দেশে যারা এইসব হিন্দুরা আছে, গোবিন্দ দা, নরেন্দ্র দা, আমাদের নিতাই রায় চৌধুরী, নিপুণ রায় চৌধুরী বা আরো যারা আছে, এদেরকে নিয়ে আপনারা কেন আসেন না সামনে? এদেরকে নিয়ে, আমাদের দেশে অনেক দেশপ্রেমিক হিন্দু আছে, আমরা বাংলাদেশের মানুষ, আমরা ভাই ভাই, আপনারা আসেন প্লিজ প্লিজ। এইসব ওই চিন্ময় যারা কেউ চিনতো না, কিন্তু গোবিন্দ দাদারা আমরা আরো 10 বছর 20 বছর আগে থেকে চিনি। এই চিন্ময় কেউ চিনতো না, কোথা থেকে আসলো চিন্ময়? আর গোবিন্দ দা, নরেন্দ্র দা বা আমাদের নিতাই রায় চৌধুরী, আমাদের গয়সরাই, এরা কেন আসে না? এরা কেন জাতির সামনে কথা বলে না? এটা আমাদের আকুল আবেদন। হিন্দুরা আমাদের একটা অংশ সমাজের, এরা আমাদের সাথে প্রতিদিন একটা ডিল হয়। আমরা বাজার গেলে ওদের থেকে মাছ কিনি, আমরা টাকা দিই, ওরা মাছ দেয়।
আমরা চুল কাটলে ওরা টাকা দিই, ওরা চুল কাটিয়ে দেয়, ওরা আমাদের সমাজে একটা অংশ হয়ে গেছে। কিন্তু কিছু উদ্দেশ্যভাবে একেবারে ঠিক আমাদের সমাজে একটা বিবাদও সৃষ্টি করার জন্য এরা এগুলি করতেছে। প্লিজ আপনারা এগুলি চিহ্নিত করেন। ধন্যবাদ স্যার। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।